যখন একটা বর্ষা ছুঁড়ে মারা হয়, বর্ষার ফলাটা দেখা যায়, আর বর্ষার পিছনে যে বিশাল ডান্ডাটা থাকে ওটা অনেক সময় মানুষ ইগনোর করে। তো বিকাশের পিছনেও অনেক অনেক রিসোর্স আছে, অনেক ব্যক্তি আছে, অনেক ইনস্টিটিউশন আছে, অনেক সময় তাদেরকে আমরা দেখছি না। I will try to lay down the story in a way that exactly what Mahmoud Bhai said, that একটা ইউনিভার্সিটি ছেলে who was just in my position 20 years ago. How do you help him, shape his thinking? Okay. So আমার basic কাজ, I have great confidence in মানুষের সাধারণ ধারণার প্রতি, মানুষের সাধারণ নলেজের প্রতি, সাধারণ ক্যাপাসিটির প্রতি। ব্রেন পাওয়ার ইজ ভেরি ডেমোক্রেটিক ইনস্টিটিউশন। না ওই ব্রেন পাওয়ারকে কতটুকু হোন করা হয়েছে, কতটুকু শার্প করা হয়েছে, তারপর ডিপেন্ড করে ব্রেন পাওয়ার কি ডেলিভারি দিবে। So let me start the story. 2004 I was a graduate student. আমি বাংলাদেশে এসেছি রিসার্চ করতে। তো এই সময় আরেক জায়গাতে I saw এক লোক পাঙ্গাস মাছ বিক্রি করতে এসেছে। তো আমাকে বলছে যে নেওয়া যাবে কিনা। টিপিক্যাল বাঙালি মিডল ক্লাস মাইন্ডসেট, অলওয়েজ একটা দরদাম করার অভ্যাস আছে। তো আমি বলছি কত দাম, সে এক দাম বলছে। আমি একা বাড়িতে থাকি, আমার পাঙ্গাস মাছ খাওয়ার ক্যাপাসিটিও নেই অত না, চুপচাপ বসে আছে। And he comes back after an hour, reduces the price by 50% almost. Then again I said, no, I am not interested again. Again he comes back. So what I noticed that he's actually self-negotiating. He's bringing down his price again and again and again. তখন I asked him যে কি ব্যাপারটা কি ভিতরে। তো বলছে যে এই মাছ তো আমি ধরিনি, মাছ আমি কিনেছি। তো 7টার পরে যদি কোনো ক্রেতা না পাই তাহলে পুরোটাই আমার লস, আমাকে পানির দামে এটা বিক্রি করতে হবে কোনো একটা হোটেলে। এটা বলছে আর দেখি তার সাথে ফোনে কথা বলছে কনস্ট্যান্টলি বদল। তো ওই সময় নোকিয়া ফোন ছিল বাংলাদেশে সব দিকে, $10 $11 নোকিয়া ফোন। তো একটা নোকিয়া ফোন $10 ফোন, এখন তো খুব সফিস্টিকেটেড ফোন নিয়ে আমরা কাজ করছি। ওই $10 ফোনও যে প্রসেসিং ক্যাপাসিটি হোল্ড করে, when NASA sent man to moon in 1969, ওই ধরনের প্রসেসিং ক্যাপাসিটি তাদের ছিল না। এদিকে বাংলাদেশের মানুষ এই ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের প্রত্যেকের পকেটে নাসার কম্পিউটার। How do you capitalize this thing? That excited me. And unlike many fancy things, this mobile phone, which has been perhaps the most democratized, advanced tool in the history of mankind, everybody has it. তো বাংলাদেশের অনেকগুলো কম্পিটিটিভ অ্যাডভান্টেজের মধ্যে একটা হচ্ছে বাই মিড 2005 মোবাইল ইনফ্রাস্ট্রাকচার was very good. ছোট্ট দেশ, as big as Wisconsin, 175 million people, প্রত্যেকের কাছে নাসা কম্পিউটার। So এই প্রসেসিং ক্যাপাসিটিটাকে somehow we have to capitalize it for other effective use. That was what I was struggling with. So আমি কাজ করতে থাকলাম, আমি গ্র্যাজুয়েট স্কুল শেষ করলাম, মাত্র $1,75,000 I raised, $1,75,000। এবং একটা স্টোরি ভেবেছিলাম বলবো না, বাট এখন ভাবছি বলি। I raised the money from Obedient Network, যারা ইবে তৈরি করেছিল। তো আমাকে বলছে যে তোমাকে $1,75,000 দেওয়া হবে। আমি বললাম না, আমাকে $1,00,000 দেওয়া হবে। তো যখন আমাকে $1,00,000 দিল, তখন ওরা আমাকে বলছে যে কামাল, আমাদের ওই লিগাল ওয়ার্কটা করা, আবার লিগাল ওয়ার্ক করতে যাওয়া ইজ কমপ্লিকেটেড।
তুমি একবারই টাকাটা নাও। I was concerned যদি বাই চান্স পুরো টাকাটা নিই এবং I fail, তখন I will not have the face to go back to him again. So I said, no, give me $75,000 and I will come back to you if I need money. তো খুব অল্প টাকা দিয়ে সেলবাজারের জন্ম শুরু। আমাদের কোনো টাকা ছিল না বিলবোর্ড কেনার। আমি দেখলাম যে ঢাকা শহরের সব গাড়ি থেমে থাকে, তো গাড়ির পিছনে ঠিক যেখানে ড্রাইভার তাকিয়ে থাকে ওর পিছনে আমরা স্টিকার মারতে লাগলাম। স্টিকারে ঢাকা শহর পুরো ভরে ফেললাম এবং স্টিকার দিয়ে বিকাশের সেলবাজারের ব্র্যান্ডিং করা হলো। এবং আপনাদের এখনো মনে আছে হয়তো কিছু কিছু গাড়ির পিছনে এখনো ছোট করে একটা স্টিকার ঝুলে লেগে থাকে সেলবাজার। So the reason I want to point out this thing, যে রিসোর্স তো অফকোর্স লিমিটেড, বাট সেই লিমিটেড রিসোর্সের মধ্যে হাউ ডু ইউ ক্যাপিটালাইজ ইট। তো সেলবাজার করতে চেয়ে সেলবাজার একটা ভালো জিনিস হলো 2010 সালে সেলবাজার got acquired by a large telecom operator, and I was quite relieved. The reason I was relieved because by that time I started thinking about Bikash, and আমি একদম পাগল হয়ে গেছিলাম বিকাশ নিয়ে চিন্তা করতে করতে। ওই সময় সেলবাজার চালানোর কোনো ধৈর্য আমার ছিল না, কোনো আগ্রহ ছিল না, এবং আমি আরো দেখলাম যে ফেসবুক এমনভাবে প্রসারিত হচ্ছে, এই ক্লাসিফাইড বিজনেস আর দীর্ঘদিন চলবে না। তো একরকম সেলবাজার বিক্রি হলো, আমি বিকাশ নিয়ে কাজ করা শুরু করলাম। বিকাশটা হলো কিভাবে? সেলবাজার ছিল একটা ক্লাসিফাইড বিজনেস, অনেকটা যে আমাদের পত্র পত্রিকা যেরকম আসে যে আমি মোবাইল বিক্রি করবো, আমি গাড়ি বিক্রি করবো। তো এটা যখন করছি, আমার ড্রাইভার তখন একদিন আমাকে বলছে যে এটা কাজ করবে। আমি বললাম যে কিভাবে বললেন? বলছে যে কারণ আপনি সারাক্ষণ গাড়িতে বসে এই সেলবাজার নিয়ে কথা বলেন, আমি মোটামুটি বুঝেছি, আমি পুরানো নোকিয়া ফোন কিনে একটু পালিশ করে আবার বেঁচে দিয়েছি, প্রতি ফোনে 1000 টাকা লাভ করেছে। তো তার এই স্টোরিটা আমাকে প্রচন্ডভাবে অনুপ্রাণিত করলো। আমি দেখলাম যে সে যদি অপরচুনিটি খুঁজে পায়, সে সব মানুষ অপরচুনিটি খুঁজে পাবে। তো যাই হোক, 4.5 মিলিয়ন পিপল সেলবাজার ব্যবহার করলো। But what I find amazing is if you can design the solution properly, even with basic phone, আমার ড্রাইভার একটা ইনকামের পথ বের করছে। তো দেশে তো স্মার্টফোন নেই তখন জনগণের কাছে, দেশে আছে বেসিক ফোন। এই ফোন দিয়ে কিভাবে একটা আর্থিক সেবা দাঁড় করানো যায়, কারণ ততদিনে একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন ফেস করলাম। কনভেনশনাল ব্যাংকিং is not designed for poor people. জনপ্রতি আপনি যখন একটা ব্যাংকে ঢোকেন, কনভেনশনাল ব্যাংকিং, the way so far banking has evolved is, জনপ্রতি আপনি যখন ব্যাংকে ঢুকছেন তখন ব্যাংকের এয়ার কন্ডিশন বলেন, ফ্যান বলেন, কার্পেট বলেন, সবকিছু মিলায় জনপ্রতি 200 টাকা খরচ হয়। মানে বছরের শেষে যখন দেখা যায় যে একটা ব্রাঞ্চের থেকে কত টাকা ইনকাম হয়েছে আর কত টাকা খরচ হয়েছে, তখন দেখা যায় যে যতজন লোক ঢুকেছিল গড়ে সেই 15 বছর আগেই 200 টাকা খরচ হতো। তো এদিকে 200 টাকা খরচ হচ্ছে, বাট দেশের সাধারণ মানুষের ট্রানজাকশনের সাইজ 1100 টাকা 1200 টাকা। একটা কাঠ মিস্ত্রি বা একটা ইলেকট্রিশিয়ান বা একটা ড্রাইভার বা একটা রিক্সা চালক, তো কোনোভাবেই আপনি 1100 টাকার গ্রাহককে ওই 200 টাকার দোকানে যদি নিয়ে আসেন, ওই দোকান কোনোদিন আপনাকে সার্ভ করতে পারবে না। তো ব্যাংকরা করে কি, প্রথমত একটা সিকিউরিটি গার্ড বসায়, মানে হয়তো অন্য কারণেও রাখে নিরাপত্তার জন্য, এবার ওই সিকিউরিটি গার্ডকে দেখার পরে ইনশাআল্লাহ কখনো ভিতরে ঢুকবে। আর যদি কোনোভাবে যদি দরজা চাপ দেয়, এসি ঠান্ডা বাতাস বেরিয়ে আসে, ইনশাআল্লাহ তখন আরো যাবে না। এটা নিয়ে বিভিন্ন জায়গায় অলরেডি কাজ শুরু হয়েছে, আফ্রিকায় কাজ শুরু হয়েছে। আমি যেটা বুঝলাম যে এই জিনিসটা সহজ হবে না, এটা সেলবাজার না।
I need bigger force. I went to Abed Bhai. আমার দিনটা মনে আছে এই কারণে I got married that day. The day I got married, I went to see Abed Bhai. I don't think my wife has never forgiven me for that reason. But anyway, I did go see Abed Bhai in 2008 সালে. And Abed Bhai শুনে আমাকে বললেন যে তুমি যাও পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখো কি হচ্ছে এবং কিপ মি পোস্টেড। এই একটা জিনিস কিন্তু আমার জীবনের অবস্থায় আমার প্রশ্ন মনে আছে যেদিন আপনার সাথে দেখা হলো সেলবাজার করতে এসে, এবং ফার্স্ট থিং আপনি বললেন যে কামাল দেশ থেকে যাবা না কিন্তু। এরকম অনেক ভাইরা আছে, তো এইরকম কয়েক ভাইয়ের সাথে বসলাম যে এই মোবাইল মানিটা কিভাবে করা যায়। ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার আছেন এখানে, ওনার সাথে গেছিল ধানমন্ডির বাসতে। আস্তে 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 পিসগুলো এক হতে লাগলো। আফ্রিকায় গেলাম, আফ্রিকাতে এই জিনিসগুলো নিয়ে কাজ হচ্ছে অনেক, এবং আফ্রিকার আমি বলবো কোনো অফিসে বসে না, জাস্ট মাঠে ঘাটে বসে এই জিনিসগুলো একটু বোঝা যে কি হচ্ছে আসলে জিনিসটা। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকও এইটা নিয়ে কিভাবে কাজ করা যায়, পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট রেগুলেশন PPSS তৈরি হয়েছে, যেটা নিয়ে কিভাবে কাজ করা যেতে পারে। আতিউর রহমান সাহেব ছিলেন চর ইকোনমিক্সের উপরে কাজ করেছিলেন উনি কিন্তু খুব অল্পতেই এটা যে দরিদ্র লোকজনকে সাহায্য করবে এটা বুঝে ফেললেন। এবং আমার মনে আছে আমি প্রায় 2 মাস পর পর আবেদ ভাইয়ের সাথে দেখা করতাম এবং কি হচ্ছে ওনাকে ইনফর্ম করতাম। আবেদ ভাইয়ের কাছে অনেক কিছু শিখেছি। যেমন একদিন বলছে কি যে কামাল যদি কখনো এক্সপেরিমেন্ট করো গাইবান্ধায় করো না, ঢাকার আশেপাশে করো। ফার্স্ট ডু ইট তোমার বাড়ির আশেপাশে, যেন প্রতিদিন গিয়ে মনিটর করতে পারো। তুমি যদি একবার গাইবান্ধায় এক্সপেরিমেন্ট করো, তোমার ওখানে যেতে যেতেই তোমার সারাদিন খরচ হয়ে যাবে, তোমার এনার্জি থাকবে না। তো যাই হোক, এরকম কিছু কিছু লোকের সাথে 90s আমার I had a great experience of meeting these people and spending really quality time. Okay. এই করে 2010 সালের দিকে 2010 সালের ফেব্রুয়ারিতে আল্লাহ মালিক কাফি সাহেব ছিলেন বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নর। যদি কেউ ওনাকে মিট করে থাকেন, কাফি ভাই ওয়াজ দ্য স্মলেস্ট পার্সন ইন দ্য রুম, বাট ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল রেগুলেশন দ্য টপস্ট ম্যান। উইথ ফিজিক্স মেজর, পৃথিবীর যে কোনো বিষয় নিয়ে, ফিজিক্স, কেমিস্ট্রি, আর্ট, অনেক বিষয় নিয়ে কাজী ভাইয়ের সাথে কথা বলেন। উনি আমাকে বললেন কি কামাল যেটা করতেছেন ভালো করতেছেন, কিন্তু আপনার একটা কথা বলি, আমরা তো কিভাবে এইসব জিনিস রেগুলেট করতে হবে এগুলো তো এখনো পরিপক্ক হয়ে পারেনি। আপনাকে আমরা জানি কিভাবে রেগুলেট করতে হয় ব্যাংকে, আপনাকে একটা ব্যাংকের সাথে বাইন্ডার। এক্স্যাক্টলি দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ। আপনি গরু চৈরা বেড়ান, কিন্তু আপনারা খুঁটি বাইন্ডার রাখলাম, যদি কোনো আবল তাবল কিছু করেন তাহলে ওই খুঁটি ধরে টাইনা আপনার সাইজ করবো। তো ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান, ব্র্যাক ব্যাংকের এমডি উপস্থিত আছে, একজন তো আমার বোর্ডেও আছে। সাইজ করা লাগে, উই রিমেইন ডিসিপ্লিন, বাট খুঁটিটা কিন্তু ছিল। যদি বাই চান্স বিকাশ কোনো ভুল করে, গভর্নেন্স কোনো ঘাটতি থাকে, এ রেগুলেটেড ব্যাংক উইল বি রেসপন্সিবল ফর দিস। তো রেগুলেটরস আর ফ্যান্টাস্টিক একটা জিনিস। এই যে ফেসবুক করছে পৃথিবীতে, প্রথমে রেগুলেশন কোনো পাতা দেয় না, পরে যখন বিপদ আপদ হয়েছে তখন এসে বলতেছে যে আমাদেরকে রেগুলেট করো। যেখানে বাংলাদেশ প্লেড এ ভেরি ইম্পর্টেন্ট রোল। প্রথম দিন থেকেই রেগুলেশন ওয়াজ ভেরি ক্লিয়ার। দুইটা জিনিস রেগুলেটর ওয়াজ ভেরি ক্লিয়ার। গ্রাহকের অর্থ নিশ্চয়তা দিতে হবে, গ্রাহকের অর্থ কখনো টাচ করা যাবে না, এবং কোথায় টাকাটা আছে এর ভিজিবিলিটি নিশ্চিত করতে হবে। এই দুটো জিনিস রেগুলেটর প্রতিটা মুহূর্তে জানবে। যদি কেউ না জানাতে পারে তাহলে সে ফেল করছে, জেলে যাবে। ওকে, এই দুটো জিনিস, এই দুটো মৌলিক জিনিস বাংলাদেশ ব্যাংক ফিক্স করে দিয়েছিল। অ্যান্ড আই এম হ্যাপি টু শেয়ার দিস থিং উইথ। এগুলো কোনোদিন ব্যর্থ হয়নি। তো শুরু হলো
যাত্রা, এবং যাত্রার সময় ব্র্যাক ব্যাংক 51% এবং মানি ইমোশন বলে একটা কোম্পানি আমি এবং কিছু লাইক মাইন্ডেড পিপল ক্রিয়েটেড ইন দ্য ইউএস, দিস টু কোম্পানি টুগেদার, বিকাশ একটা বাংলাদেশের রেজিস্টার্ড কোম্পানি। এই যে অনেকে যারা বলে না যে বিদেশি ইনভেস্টর তো আনা যায় না, এই জন্য সিঙ্গাপুরে রেজিস্টার করছি, আমি এগুলো বিশ্বাস করি না। বাংলাদেশের টু মোস্ট সাকসেসফুল কোম্পানিজ, গ্রামীণফোন তো আছে, এগুলো অল দে অ্যাট্রাক্ট সাম অফ দ্য বেস্ট ইনভেস্টার্স ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, বাংলাদেশের রেজিস্টার্ড কোম্পানি, বাংলাদেশি ল, বাংলাদেশের আইন, বাংলাদেশের আইন মেনে চলতে হবে। তো মানি ইমোশন এবং ব্র্যাক ব্যাংক মিলে শুরু করলো। তো শুরু করার পরে প্রথম ধাক্কাটা হলো যে ঠিক আছে, শুরু তো হলো, বিকাশ শুরু হয়ে গেল, মানুষ বাজারে জানতে চাইল, কিন্তু বিকাশ চলবে কি করে? এবং ওই যে মৌলিক যে সমস্যাটা, ব্যাংকে তো গরিব মানুষ যাবে না। আমার আজকে মেয়েদের ভাই প্রেজেন্স আছে এখানে, ওনাকে সামনেই বলি সাহস করে। আমার মনে আছে তখন ব্র্যাক ব্যাংকের সাথে, ব্র্যাক ব্যাংকের এটিএম এর সাথে আমাদের ইন্টিগ্রেশনের কাজ হচ্ছে। এক পর্যায়ে একজন ব্যাংকার বলেই ফেললেন ওই জিনিসটা যে স্যার, মানে সব লুঙ্গি পরা মানুষজন এটিএম থেকে বের হবে, ওটা তো আমরা চাই না। বাট ওই মাইন্ডসেট থেকে আমাদের বেরোয় আসতে হবে। দেশের 99% লোক তো লুঙ্গি পরে, আর যদি লুঙ্গি ইকোনমিক্স যদি কোনোদিন কোনো এন্টারপ্রেনার খেয়াল করে, মাই গড মাহফুজ ভাই, ইটস $2 billion। লুঙ্গি ইজ এ ম্যাসিভ থিংস ইন আওয়ার সোসাইটি। যাই হোক, আমরা এমন একটা সোসাইটিতে বাস করি যেখানে সার্টেন নেবারহুডে লুঙ্গি পরে যাওয়া নিষেধ। ইভেন আমেরিকান অ্যাম্বাসেডার সেই লুঙ্গি নিয়ে হাসি তামাশা করে, তারপরে আমরা লুঙ্গিকে লেজিটিমাইজ করি। দিস আর স্যাড থিংস। আজকে সেদিকে গেলাম না। তো যাই হোক, আসলে এরকম হয়েছে বাংলাদেশের ঢাকা শহরে একটা নেবারহুডে রিক্সাওয়ালাদের লুঙ্গি করে রিক্সা চালানো নিষেধ। তো যাই হোক, আমি ওদিকে যাবো না আজকে। শুরু হলো বিকাশ, কিন্তু বিকাশ শুরু হতে যে সমস্যা হলো, এই বিকাশকে জনগণের কাছে কিভাবে নেই। একটা সিম্পল জিনিস লক্ষ্য করলাম যে আমার 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 দাদার বাড়ি চিত্রা নদীর পাড়ে, একদম গহীন গ্রামে, নড়াইলে, যশোরের মধ্যে। তো ওখানে একদম রিমোট ভিলেজে ম্যাচস্টিক পাওয়া যায়। এবং আজকে না, আমার দাদার ডায়েরি দেখছি, 120 বছর পুরনো ডায়েরি, সেখানেও লিখছে যে দেশলাইয়ের কথা লিখছে। কিভাবে ওখানে দেশলাই পৌঁছলো কি করে 120 বছর আগে? দেশলাই ফ্যাক্টরি তো দাদা ম্যাচ তো কোনো জায়গায় আছে, কিন্তু পৌঁছাচ্ছে কিভাবে ওখানে? বিকজ ফর হান্ড্রেডস অফ ইয়ার্স distribution mechanism is a fantastic thing that works in every economic platform, every economic phenomenon. আমেরিকা আটলান্টায় কোক তৈরি হয়, কোকের ফ্যাক্টরি, বাট কোক তো প্রতিটা গ্রোসারি স্টোরে পাওয়া যায়, প্রতিটা ডর্মে পাওয়া যায়, প্রতিটা ভেন্ডিং মেশিনে পাওয়া যায়, এখানে প্রতিটা দোকানে পাওয়া যাচ্ছে। এই আটলান্টার কোক কি করে ঢাকা শহরে আসলো? বিকজ ডিস্ট্রিবিউটার্স প্লেড এ ক্রিটিক্যাল রোল, ভেঙে 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 ও পৌঁছতে শেষ করে। আমরাও ওইদিকে স্টাডি করা শুরু করলাম। দেখলাম যে বাংলাদেশের দোকানে গ্রামীণফোনের এয়ারটাইম বিক্রি হচ্ছে, ইউনিলিভারের সাবান বিক্রি হচ্ছে, হলুদ বিক্রি হচ্ছে, পেঁয়াজ বিক্রি হচ্ছে। এগুলো প্রত্যেকটা পিছনে একটা ROI আছে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আপনি পেঁয়াজ কিনে দোকানে বসে আছেন এবং দোকানদারের কাছে আপনি টাকা নিয়ে আসবেন, ও পেঁয়াজ আপনার কাছে তুলে দিবে। তো মাঝখানে ও একটা ROI ইনকাম করছে। অবাক হয়ে যাবে, দোকানদারকে জিজ্ঞাসা করে আমার ROI কত হবে। আমরা ভাবি যে ও ROI কিভাবে জানে? জানে, জানে, ভালো করে জানে আমার ROI-টা কত। তো আমরাও দোকানদারের সাথে কথা বলা শুরু করলাম এবং দেখলাম যে এমন একটা জায়গায় ROI-টা নিতে হবে যে ও যেন ইউনিলিভার প্রোডাক্টের থেকে বেশি মোটিভেটেড হয়, অথবা গ্রামীণফোনের থেকে মোটিভেটেড হয়। তো ও ওই যে রেগুলেটর বলে দিয়েছে গ্রাহকের অর্থে হাত দেওয়া যাবে না, ব্যাংকে টাকা জমা রাখবে, সেই টাকার যে সমপরিমাণ টাকা, সেই সমপরিমাণ টাকার ইলেকট্রনিক ভার্সন এই দোকানদার পাবে এবং তার কাছে গ্রাহক এসে কিনে নিয়ে যাবে। এটা বলতে মনে হচ্ছে খুব কমপ্লিকেটেড, ইটস লাইক মানে মুরগি জবাই করার মতো।
যদি ম্যানুয়াল লিখি আমি কিভাবে মুরগি জবাই করতে হবে, সাউন্ড লাইক ডাইনোসরে জবাই দেওয়া হচ্ছে। কিভাবে মুরগি ধরতে হবে, তারপরে কি করে করতে হবে, বামে ডাইনে পূর্ব পশ্চিম সব দিকে। বাট দিনের শেষে ইট বিকামস কোয়াইট সিম্পল, বিসমিল্লাহ বলে জবাই করে দেওয়া। তো একইভাবে এই ROI সাউন্ডস বিট কমপ্লিকেটেড, কিন্তু দোকানদারের কাছে হিসাব আছে যে 100 টাকার বিকাশ কিনলে আমি কত টাকা আয় করবো। ও জানে 100 টাকার বিকাশ কিনলে, 100 টাকার ইরিলিভেন্ট সাবান কিনলে আমার কত টাকা আয় হবে। এই ROI-টা সঠিক বের করতে হবে, যেন হি ইজ অ্যাডিকুয়েটলি রিওয়ার্ডেড। তাকে যদি সঠিক রিওয়ার্ড না দেওয়া হয়, হি উইল নট ভ্যালু ইট, হি উইল সে আই এম বেটার অফ সেলিং ব্যানানা। তো এইটা করে আজকে 350,000 shops in Bangladesh who are selling the electronic money. So in a very simple way, we converted taka into a consumer goods. এই যে FMCG যেভাবে কনজিউমার গুডে পরিণত করে লাক্স সাবানকে, টাকাকেও আমরা কনজিউমার গুডে পরিণত করি। এবং আজকে 21 million times this money is transacted between one hand and another hand every day. And গ্রাহকের যে অর্থ, গ্রাহকের অর্থ বাংলাদেশে সরকারের কাছে আছে, ব্যাংকের কাছে আছে, অ্যান্ড ইকোলজিটা বাড়তে থাকে। তো এটার মধ্যে প্রথম শুরু যেটা হলো, ব্র্যাক ব্যাংক মানি মোশন তো থাকলোই, IFC কে নিয়ে আসলাম। কারণ আমরা কিন্তু দেখলাম যে বাংলাদেশে বসে কাজ করছি, পৃথিবী বোঝা দরকার যেখানে গভর্নেন্স ঠিক আছে। তো IFC যখন কোনো শেয়ার হোল্ডার হয়, অনেক কাগজপত্র জটিলতা, অনেক রকম বিদ্যুতে যাওয়া হয়, অ্যান্ড গভর্নেন্স কোয়ালিটি বিকামস ভেরি গুড। তো যেহেতু আমাদের কোনো গভর্নেন্সের কোনো ভয় ছিল না, আমরা সাহস করে IFC কে নিয়ে আসলাম শেয়ার হোল্ডার হিসেবে 2013 সালে। দেখলাম সারা পৃথিবীতে ইনক্লুসিভিটি উপরে রিসার্চ করছে গেটস ফাউন্ডেশন। গেটস ফাউন্ডেশনকে আনা হলো 2014 সালে। অ্যান্ড ইভেনচুয়ালি আলিপে জয়েন হলো 2018 সালে। আলিপে জয়েন করে যে লাভটা হলো, তার আগ পর্যন্ত ঠিক পেমেন্ট সার্ভিস, গ্লোবাল একটা পেমেন্ট কোম্পানি কিভাবে চলা উচিত, এটা আমরা এবং আমার কিছু সহকর্মী, ব্র্যাক ব্যাংকের থেকে দেওয়া বোর্ড মেম্বার, আমাদের কিছু বোর্ড মেম্বার, আমরা ফিগার আউট করার চেষ্টা করছি। এবং এখানে অনেকের নামই বলতে ভুলে যেতে চাই না। আমার মনে আছে প্রথম চেয়ারম্যান ছিলেন রুমি আলী সাহেব। হি ওয়াজ এ রেপুটেড ব্যাংকার। জামিলুর চৌধুরী সাহেব, জামিল ভাই বললেন যে কামাল, আই হেল্প ইউ, আই উইল বি এ বোর্ড মেম্বার। এই যে ভাইদের কথা বলছি, কোনো কারণ ছাড়া, কোনো রকম কি বেনিফিটে কি পাবো। বিদেশে হলে লোকজন বলবে তো আমাকে বোর্ড মেম্বার করা হচ্ছে, হাউ মাচ ইকুইটি উইল আই গেট। জামিল ভাই got nothing. He just wanted to make sure that we got to build something very, very solid and very concrete. আমার মনে আছে যখন বিকাশ স্বাধীনতা টাওয়ারে মুভ করলো, জামিলুর চৌধুরী স্যার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে ফোন করছে যে ওই বিল্ডিংটা শক্ত কিনা, ওখানে আমাদের ডেটা সেন্টার করা যাবে কিনা। তো এই করতে করতে তারপরে সফটব্যাংক ইনভেস্ট করলো আমাদের এখানে $382 million foreign direct investment in NLC Bikash. But I must say with great sense of excitement and pride, not a single foreigner was ever employed. All Bangladeshi ছেলেমেয়েরা। These are the people, আমার মনে আছে আমাদের যে CTO আজমল হুদা, আমরা একসময় ভিসা প্ল্যাটফর্ম ব্যবহার করতাম। আজমলকে নিয়ে গেছি ভিসা হেডকোয়ার্টারে, ভিসার CTO গ্লোবাল পাওয়ার হাউস একটা, এটা ওটা বলছে, আমাদেরকে ঘাবড়াই দিচ্ছে। And Azmol quietly looked at him and said, no, what you're suggesting is not going to work. And the way he laid it out, even the Visa Global CEO had to say, yeah, this man has a point. You have to listen to what he's saying. So the point হচ্ছে এই যে ক্যাপিটালগুলো আমরা রেজ করলাম, আমাকে অনেকেই বলেছে যে কামাল ভাই ক্যাপিটাল কিভাবে রেজ করেন। অ্যাকচুয়ালি একমাত্র আবেদ ভাইয়ের কাছে আমি গেছিলাম, বাদ বাকি কিন্তু এই ইনভেস্টার আমাদের কাছে এসেছে। সো দ্য বিউটি হচ্ছে পৃথিবীতে ক্যাপিটালের কোনো ঘাটতি নেই, ঘাটতি আছে কনফিডেন্স। ইফ উই ক্যান জেনারেট দ্য রাইট কনফিডেন্স, then this world has massive amount of capital. Those capital will flow in our country. But if we are not generating the confidence,
if you are nervous in people all the time, okay, then people are worried যে আমার টাকাটা কোথায় পাঠালে কোন ঝুঁকির মধ্যে দেবে। আরেকটা বিষয় বলি যে আসলে বিকাশ করতে যে বাংলাদেশের অনেক স্ট্রেংথ চোখে পড়েছে। দেখেন এখানে বিকাশের কথা, এই যে বিকাশের কথা আমি এই মুহূর্তে বললাম, $382 মিলিয়ন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট করেছি আমরা। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, মানে চারিদিকে লোন টোনের জিনিস দেখি তো সেই জন্য কথাটা মনে আসলো। বিকাশ কোনোদিন একটা টাকা লোন করে না। If you are building an innovative business, you need to have the courage to put your own money and build the business. Once the business is predictable, then borrow the money as much as you want for a working capital, for growth. I'm not against banking. I'm not against lending money or borrowing money. But because এখনো পর্যন্ত এক টাকাও বড় করেনি। তো যাই হোক, তো যেটা বলছিলাম, এই যে বিকাশ বলছে যে সে এত টাকা ইনভেস্ট করেছে, গ্রামীণ ফোন বলছে আমি এত টাকা ইনভেস্ট করেছি। আমি তো বললাম যে গ্রামীণ ফোন, বাংলালিংক, রবির ইনফ্রাস্ট্রাকচার না থাকলে এরকম জিনিস হতো না। বা যেটা আমরা বলছি না যে সাধারণ মানুষ যে হ্যান্ডসেট কিনছে, এই হ্যান্ডসেট যদি না থাকতো তাহলে তো টোটাল জিনিসটাই হতো না। তো ইন্ডিভিজুয়াল কাস্টমার্সও হ্যাভ মেড ট্রেমেন্ডাস ইনভেস্টমেন্ট। তো এখানে একটা এন্টারপ্রেনার যে আসলে ইনোভেটিভ কিছু করতে চায়, তার কাছে ম্যাসিভ একটা রিসোর্স আছে। যে 175 মিলিয়ন কান্ট্রির পপুলেশন ইন্ডিভিজুয়াল হ্যান্ডসেট, ইন্ডিভিজুয়াল মেশিন, ইন্ডিভিজুয়াল ইকুইপমেন্ট কিনে বসে আছে। দেন দিস মোবাইল নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার যেটা বললাম, আরেকটা জিনিস না হলে বিকাশ কখনো হতো না। এনআইডি না থাকে, যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকতো, ভেরিফাই যদি না করতে পারতাম কাস্টমারকে, তাহলেও এটা অসম্ভব হয়ে যেত কাজটা করা। ইনস্টিটিউশন লাইক ব্র্যাক, এই যে আবেদ ভাই আমাকে উনি শুনলেন, আমার সাথে শুনে বলে আমার তুমি যাও, যে আমাকে জানিয়ে রেখো। প্রথম 2 বছর ব্র্যাকের সাথে আমার কোনো এগ্রিমেন্ট কিছু ছিল না। ইট ইজ পিওর ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স। অ্যান্ড এই যে অনেক সময় আমরা মানে কাজ করার আগে উকিল টুকিল ডেকে এনে এগ্রিমেন্ট বসে টসে তারপরে আমার কি লাভ, তোমার কি লাভ, তোমার 1 পয়সা আমার 2 পয়সা, এগুলো কিছু ছিল না। প্রথম 2 বছর আমি এক্স্যাক্টলি বলে দিচ্ছি, জানুয়ারি 3rd, 2008 থেকে কাজ হয়েছে। ফেব্রুয়ারি 3rd, 2010 এর আগে there was no agreement between বিকাশ and ব্র্যাক ব্যাংক and মানি ইমোশনের মধ্যে। Just pure trust and আস্থা। প্রতিদিন বিকাশ এই যে গ্রাহকের অর্থটা নিরাপদ রাখার জন্য গড়ে 2200 বার ব্যাংকে টাকা জমা হয়, ব্যাংক থেকে টাকা তোলা হয়। ব্যাংকিং ইনফ্রাস্ট্রাকচার না থাকলে বিকাশ কখনোই হতো না। এত ঝামেলার মধ্যে, এত অভিযোগের মধ্যেও কিন্তু ইনফ্রাস্ট্রাকচার আছে এবং তার মধ্যে দিয়েই হচ্ছে। এবার আমি আমার যে কোনো যারা নতুন এন্টারপ্রেনার যারা আছে তাদেরকে বলি যে মানে 71 এর পরে যে জেনারেশন, the kind of things they have done, extraordinary things. তো তার পরবর্তীতে what we are doing, things are pretty granted. আমি যখন গ্রামীণ ফোনের ফাউন্ডারের কথা বলি, I'm seeing Mr. Khaled Sam is sitting here. He was the founding chairman of Grameen Phone for 6 years. There was no resource at that time on technology space. Many people know that I had my own brother was very much involved with this thing. একটা famous story আছে যে ইকবাল ভাই শুনেছে যে একটা বাংলাদেশি ছেলে, সে তার নাম হচ্ছে আসিফ ইকবাল, সে থাইল্যান্ডে যে তাকসিম সিনেমাদের যে মোবাইল ফোন কোম্পানি আছে ওইখানে চাকরি করে। আমার এক বন্ধুর মাধ্যমে ওই ছেলের নাম্বার পেল। My brother just went to Thailand that next day simply to meet this guy. And আমাকে বলে যে ওর সাথে মিট করলাম, ওকে বললাম যে তুমি আসো বাংলাদেশে আসো। তো বলছি ভাইয়া এখানে একটা চাকরি পাইছি, এর মধ্যে আসবো কিভাবে? তারপর বলছে ওইখানে একটা ভালো স্যান্ডেলিয়ার ছিল। আমি ওকে বললাম যে ডোন্ট ওয়ারি, স্যান্ডেলিয়ার আমাদের ওখানে হবে একসময়, তুমি রওনা করো। ছেলেটা আসলে এসেছিল, ওই মুহূর্তে এসেছিল না, 3-4 মাস পরে এসেছিল। তো 97-এ যখন গ্রামীণ ফোন শুরু হয়েছে তখন তো ওই স্কিল সেটটাও নাই। অ্যাটলিস্ট আমরা যখন শুরু করেছি তখন টেলিকম টেকনোলজি কিছুটা স্কিল দাঁড়িয়েছে। তো আজকে যারা এন্টারপ্রেনারশিপ নিয়ে পার্সু করতে যাচ্ছে, দে হ্যাভ এ টোটালি ডিফারেন্ট স্পেস অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ইন্টারনেট চলে এসেছে, আনবিলিভেবল রিসোর্স স্পেস। অ্যান্ড সেগুলো আর শেষ করি না।
এই করতে করতে আমি হিসাব করছিলাম আসার আগে, ভাবলাম একটা সুখবর দিব বলে। আগামী বছর ভ্যাট, ট্যাক্স, এআইটি বাবদ $120 মিলিয়ন সম পরিমাণ বিকাশ কন্ট্রিবিউট করবে বাংলাদেশ সরকারের কাছে। So it is not just building a business, we are building institutions. আমি ফিউচার নিয়ে দুইটা কথা বলবো and then a story. ফিউচারটা হচ্ছে বিকাশ এখন 82 মিলিয়ন লোক ব্যবহার করে। What else? Now আমাদের মানে অনেকটা মনের অজান্তেই গত 2-2.5 বছরে সিটি ব্যাংক এন্ড বিকাশ ন্যানো লোন তৈরি শুরু করেছে। একটা লোনের সাইজ 5,000, 2,000, 3,000, 4,000 টাকা, সর্বোচ্চ 50,000 টাকা। ব্র্যাক ব্যাংকের সাথে শুরু হবে আগামী মাস থেকে। তো অলরেডি $350 মিলিয়ন ওয়ার্থ অফ লোন লোকজন নিয়েছে। এবং সে লোন কিভাবে দিচ্ছে? একটা মানুষ, ধরেন আমার মা হয়তো ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, ইজ 97 ইয়ার্স ওল্ড। আমার মা যদি আজকে বিকাশ ব্যবহারও করে, হয়তো 2 বছরে একবার ব্যবহার করবে। সে ডাজন্ট হ্যাভ দ্য হিউম্যান ক্যাপাসিটি এনিমোর। বাট রিক্সা চালক দিনে এয়ারটাইম কিনছে, টপ আপ করছে, খরচ হয়ে যাচ্ছে, ছেলে মেয়েকে ফোন করছে। মেশিন ওকে যখন দেখছে, মেশিন দেখছে ওটা লাইভ ইকোনমিক এজেন্ট। তার এই ইকোনমিক অ্যাক্টিভিটিসের ভিত্তিতে সিস্টেম বলছে যে আমি ওকে 500 টাকা, 1,000 টাকা, 50,000 টাকা লোন দিতে কমফোর্টেবল ফিল করি। আপনারা জেনে খুশি হবেন, এই যে $350 মিলিয়ন লোন নিয়েছে, অল স্মল লোন, NPL, non-performing loan is less than 3%. Poor people don't steal money. Poor people is looking for an opportunity. ও জানে যে একবার যদি টাকা নিয়ে যদি ফেরত না দিই, তাহলে আমার যে রেপুটেশনটা আমি বিল্ড করেছি, যে ডেটার যে অ্যালগরিদম আমি বিল্ড করেছি, ওটার মধ্যে আমি আর সার্ভাইভ করব না। সো দ্য ব্রেন পাওয়ার ইজ ভেরি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। তো লাস্টে একটা গল্প বলি। আমার মেয়ের আসার কথা ছিল আজকে, তো বলে যে ওর পরীক্ষা কালকে। তো বলছে যে ঠিক আছে, তুমি আসবা না, বাট আমি তোমার গল্প বলবো। ও যখন ক্লাস 9-এ পড়ে, তখন আমাকে একটা গল্প বলেছিল। সেই গল্পটা হচ্ছে, একটা দেশে একটা লোক টুপি বিক্রি করত 100 বছর আগে। তো সেই টুপি বিক্রি করতে ঢাকা শহরে এরকম বিভিন্ন জায়গায় টুপি বিক্রি করে বেড়াচ্ছে। এই করতে করতে রমনা পাশে তখন অনেক বেশি জঙ্গলা, ওইখানে যে টায়ারে ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পরে এর মধ্যে ওর ঘুম ভেঙেছে বানরের কিচিরমিচির শব্দ। তো ও তখন বলছে যে হঠাৎ দেখে যে বানররা সবরে সব টুপি নিয়ে চলে গেছে। এই নিয়ে বানররা কাছাকাছি ঘুরে বেড়াচ্ছে। ওর তখন একটা বুদ্ধি হলো, ওর নিজের মাথায় যে পাগড়িটা ছিল ওইটা খুলে মাটিতে ফেলে। তখন সব বানররা তারাও তাদের টুপি মাটিতে ফেলল। তখন উনি সব টুপি নিয়ে বুদ্ধি করে বাড়ি চলে গেলেন। এই গল্প যে বাড়িতে যে বলেছে সবাইকে, তো বলার পরে এর 50 বছর পরে বা 100 বছর পরে তার নাতি সেও ওই টুপি আলাদা হয়েছে। সেও একদিন টুপি বিক্রি করতে করতে টায়ার হয়ে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পরে ঘুম থেকে দেখে যে চারিদিকে কিচিরমিচির শব্দ, একদল বানর সব টুপি নিয়ে চলে গেছে। তো তখন তার সেই দাদার কথা মনে পড়লো, নানার কথা। সে তার টুপিটা মাটিতে ফেলল। তখন তাদের যে বানরটা বসেছিল ছুটে এসে ওই টুপিটা দিয়ে বললো, আমাদেরও নানা ছিল। তো এই গল্পটা বলতে মেইন কারণটা হচ্ছে, একই ট্রিক বারবার করা যাবে না। We just have to constantly innovate ourselves. Okay. Yes, MFS has done well. Bangladesh পৌঁছেছে, but এখন এর থেকে নেক্সট কি বের করা যেতে পারে? We have to focus on that. And there are brilliant ideas. I mean, entrepreneurs that are coming up with